পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তার ১১৫ কিলোমিটার এলাকা জুড়ে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচিতে উত্তরের মানুষ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মির্জা ফখরুল। মধ্যপন্থী ভাবধারায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। সকল মানুষের দল গড়তে চান নাসির। দায় ও দরদের রাজনীতি প্রধান লক্ষ্য, জানালেন সামান্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পানির ন্যায্য হিস্যা ও খনন প্রকল্পের দাবিতে তিস্তার ১১৫ কিলোমিটার এলাকা জুড়ে রংপুরের ৫ জেলার ১১ পয়েন্টে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আজ দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি আদায়ে সকাল থেকে লালমনিরহাটের তিস্তা, রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া পয়েন্টে সমাবেশস্থলে জড়ো হয়েছেন হাজারো মানুষ। কাল রাতে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, লালমনিরহাটের তিস্তা পয়েন্টে আছেন আমাদের সহকর্মী জুয়েল আহমেদ। তার কাছ থেকে কর্মসূচির সবশেষ খবর জানব। জুয়েল, লালমনিরহাটের তিস্তা পয়েন্টে এই মুহূর্তে নদী রক্ষা আন্দোলন কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। মামুন, আপনি জানেন যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছে তিস্তা পাড়ের মানুষ, সেই আন্দোলনটি তাদের প্রাণের আন্দোলন। এটি এক কথা বলা যায় তাদের অধিকার আদায়ের সংগ্রাম আজকে থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত এই কর্মসূচি আনুষ্ঠানিক শুরু হয়নি। আমরা যতটুকু জেনেছি সকাল 11টায় এই কর্মসূচি সেমিনারের মাধ্যমে উদ্বোধন শুরুটা হবে এবং আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেটি দুপুরে। এবং সেমিনারে যিনি অংশ নেবেন, সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল আল মামুন, তিনি এই সেমিনার পরিচালনা করবেন। এবং সকাল থেকেই লোকজন আসতে শুরু করছে বিভিন্ন এলাকা থেকে। আপনাকে যদি একটু দেখাই মামুন, আপনি দেখবেন যে ঠিক পশ্চিমে যে রেল সেতু দেখা যাচ্ছে সেখানেই মঞ্চ তৈরি করা হয়েছে। সেই তিস্তার বুকে একেবারে এই মঞ্চটি, সেখানে অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিভিন্ন একাধিক তাঁবু রয়েছে। রাতে যারা থাকবেন, অতিথি যারা আসবেন দূর দূরান্ত থেকে, তারা এখানে অবস্থান করবেন সারা রাত ভর। এই কর্মসূচি, যেহেতু অবস্থান কর্মসূচি ৪৮ ঘন্টা, সেটি ১ মিনিটের জন্য আসলে এই কর্মসূচি থেকে সরে যাবেন না তিস্তা পাড়ের মানুষ, এমনটাই জানা গেছে। এবং এইটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তিনি আমাদেরকে জানিয়েছেন যে উত্তরের 5টি যে জেলা রয়েছে, সেই 5টি জেলার 11টি পয়েন্টে একযোগে একই সাথে একই সময়ে এই কর্মসূচি শুরু করা হবে। এবং এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় এবং স্থায়ী কমিটির নেতারা অংশ নেবেন। সেই সাথে অংশ নেবেন বামপন্থী নেতারা যারা রয়েছেন, যেসব দল, রাজনৈতিক দলগুলো, তারাও এসেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যেমন জুনায়েদ সাকি, তিনিও অংশ নেবেন বিভিন্ন পয়েন্টে। এভাবেই চলবে আজকে দিনভর এই কর্মসূচি। আপনি জানেন যে ২৫০ বছরের ইতিহাস হচ্ছে তিস্তা, যে তিস্তাকে ঘিরে উত্তরের প্রায় ৩ শতাধিক নদী ছিল এবং এখন কিন্তু হাতে গোনা নদী। শুধুমাত্র তিস্তার ন্যায্যতা, যেহেতু পানির ন্যায্যতা পায়নি এই অঞ্চলের মানুষ, তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বিগত সময়ের সরকারগুলো শুধু আশ্বাস বাণী দিয়েছেন তিস্তা পাড়ের মানুষদেরকে। তারা আর আশ্বাস বাণীতে থেমে থাকতে চান না। তারা চাচ্ছেন যে বর্তমান সরকার আমলেই এই তিস্তা নদীর পানির ন্যায্যতা এবং তিস্তা যে বিজ্ঞানসম্মত খনন, সেটি তারা বাস্তবায়ন করতে চান এবং এটির শুরুটা দেখেই তারা এই আন্দোলন থেকে সরে যেতে চান। মামুন, তিস্তা বাঁচাতে অবস্থান কর্মসূচির খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল। বাম বা ডান নয়, মধ্যপন্থী ভাবধারায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক পরিচয়কে বাদ দিয়ে সাম্য, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সকল মানুষের দল গড়তে চান তারা। সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, দায় ও দরদের রাজনীতি হবে দলটির প্রধান লক্ষ্য। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের একাংশের নেতৃত্বে গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এটি যে পরবর্তীতে রাজনৈতিক দলে রূপ নিতে যাচ্ছে তার আভাস ছিল সেদিনই। ফেব্রুয়ারির ৩য় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। ৪৭ সালের পাকিস্তান আন্দোলন,
গতানুগতিক ধারার বাইরে এসে কেমন হতে যাচ্ছে নতুন দল? সংগঠনটির নেতারা বলছেন তারুণ্য নির্ভর এই দলটি হবে দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। একটি মধ্যপন্থী দল বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছি, যে মধ্যপন্থী দল একটি বিগ টেন পার্টি বা বিগ আমব্রেলার পার্টি, যেখানে সব ধরনের মানুষই থাকবে, যাদের এই বাংলাদেশের জন্য তারা কাজ করবে। আমরা কোনো আদর্শিক বাইনারির মধ্যে যাব না। আমরা দুইটা শব্দ বলে থাকি, দায় ও দরদের রাজনীতি। এই জনগণ বা জনপদের মানুষের প্রতি আমাদের দায় আছে, দরদ আছে। আমরা সে ব্রিটিশ শাসন থেকে হলো হিন্দু মুসলিম অথবা ডান বাম, এই যে একটা বাইনারি জিনিসটা দাঁড় করিয়ে রাখা হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে, এবং মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমরা এটাতে এখনো বদ্ধ হয়ে আছি। ফলত এই 24-এর যে গণ অভ্যুত্থান কোনো পরিচয় ছাড়া কিন্তু মানুষ অভ্যুত্থানে এসেছিল। যে দফা দাবিটা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই লক্ষ্যে কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলটাতে কাজ করব। যে রাজনৈতিক দলগুলোর আদর্শগত অভ্যাস এবং আদর্শগত স্ট্যান্ড ভিত্তি আসলে বাংলাদেশের রাজনৈতিক যে পরিমণ্ডল সেটাকে যথেষ্টই ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশে নানান ধরনের আদর্শের জায়গা হবে, নানান ধরনের মতাদর্শ এবং মতাদর্শিক পার্থক্য যাদের থাকবে তাদেরও জায়গা হবে, ধর্মভিত্তিক পার্থক্য এবং ধর্মভিত্তিক যে জীবন ধারণ, সব ধরনের ধর্মের জায়গা হবে এখানে। কারা থাকছেন দলটির শীর্ষ পদে এখনই জানাতে চান না জাতীয় নাগরিক কমিটির নেতারা। বলছেন তরুণদের প্রাধান্য থাকলেও দলে থাকবেন অভিজ্ঞরাও। এই রাজনৈতিক যাত্রায় ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোকে পাশে পাওয়ার প্রত্যাশা তাদের। আমরা বলে থাকি যে ৭১-এর যে মানুষের মুক্তির যে লড়াইটা ছিল সেটা ৭২ সাল থেকে সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছিল। আমরা ২৪-এ এসে সেই ৭১-এর যে লড়াইটা ছিল গণমানুষের মুক্তির লড়াই, সেটাকে আমরা আরও বেশি উদ্ভাসিত করেছি সবার সামনে। ফলত এখানে ২৪ এবং ৭১-এ যারা বাইনারি সৃষ্টি করার চেষ্টা করতেছে বা করার প্রশ্নগুলো তুলছে, আমরা ওই জায়গা থেকে বলি যে এরকম কোনো সংশয় বা দ্বিধা থাকা উচিত না। বরঞ্চ আমরা বলি ৪৭ সাল, ৭১, ৯০, ২৪ একই ধারাবাহিক লড়াইয়ের অংশ, এবং সে ৭১-এর যে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই লড়াইটার রিক্লেমেশন যে প্রজেক্ট, সেটাই ২৪-এ এসেছে আমাদের সবার সামনে। রাজনৈতিক দল যারা এখন আসছে তারাও আসলে রাজনৈতিক দলের জায়গা থেকে এই বিচার এবং সংস্কারের প্রশ্নটাকেই প্রাধান্য করবেন, কিন্তু নির্বাচনের প্রসঙ্গ অবশ্যই এখন এটা প্রাসঙ্গিক থাকবে, কিন্তু বিচার এবং সংস্কারের সাথে কোনোভাবে এটাকে কনফ্লিক্টিং অবস্থায় বা মুখোমুখি অবস্থানে নেওয়া যাবে না। তো আমরা মনে করি যে নির্বাচনের যে প্রসঙ্গ, আমরা মনে করি যে এই বিচার সংস্কার এই কাজগুলো করতে থাকলেই আমরা দেখতে পাবো যে গণপরিষদ নির্বাচন কি পরিমাণে জরুরি হয়ে ওঠে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেই হিসেবে দ্রুতই নির্বাচনে লড়তে হবে জাতীয় নাগরিক কমিটিকে। নির্বাচনে কতগুলো আসনে প্রার্থিতা দেওয়া হবে তা এখনই স্পষ্ট করতে পারছেন না এই সংগঠনটির নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের চ্যালেঞ্জগুলো মেনে নেওয়ার পাশাপাশি সেগুলো মোকাবেলায় যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত ৮ম ভারত মহাসাগর সম্মেলনের মধ্যেই দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের এই আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তৌহিদ হোসেন গঙ্গা নদীর পানি চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরে বিষয়টি ভারত সরকারকে বিবেচনায় নেয়ার অনুরোধ জানান। আগামীকাল থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সংক্রান্ত আলোচনা একটি ফলপ্রসূ সমাধান আশা করছে উভয় পক্ষ। এ ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।